একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ। আমরা যেভাবে বলেছিলাম সিলেবাসটা পড়াবো সেই মোতাবেক আজকে আমরা স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমাদের স্থিতিস্থাপকতা কি সেটা জানার আগে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন। একটু মন দিয়ে শুনতে হবে। আমরা আমাদের সাধারণ অভিজ্ঞতা থেকে কিছু জিনিস জেনেছি, যেমন একটি যদি রবার হয় তাহলে রবারটাকে যদি আমরা টানি তাহলে সেই রবার দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আবার যদি সেই রবারটাকে টেনে ছেড়ে দিই তো পূর্বের মতো আবার যেমন ছিল দৈর্ঘ্যে হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে যে যতবারই টানবো দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, আবার যতবারই ছেড়ে দেব দৈর্ঘ্যে হ্রাস পাবে, বা যত খুশি টানবো দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, ছেড়ে দেব দৈর্ঘ্যে হ্রাস পাবে, এমনটা কি ঘটতে পারে? লক্ষ্য করে দেখবে যে এমনটা ঘটতে পারে না। সামান্য আমি একটা উদাহরণ নিয়ে দিচ্ছি, যেমন যদি একটা গার্ডার বলি আর কি, যে গার্ডারগুলো আমরা বাড়িতে ব্যবহার করি রাবারের, তো সামান্য একটু টানলাম, ছেড়ে দিলাম, গার্ডারটা পূর্বের অবস্থায় ফিরে আসলো। আরেকটু বেশি, অনেক বেশি টানলাম, তাও দেখলাম ফিরে আসলো। কিন্তু তার থেকেও যদি বেশি হয় তাহলে কি দেখব, একসময় গার্ডারটা বিভিন্ন অংশগুলো কেটে যাবে, অর্থাৎ বিভিন্ন অংশগুলো ভঙ্গুর হয়ে পড়বে, এরকম লক্ষ্য করে থাকি। এবং তার থেকেও যদি বেশি টানে তাহলে একসময় কী হবে, গার্ডারটা ছিঁড়ে যাবে। অর্থাৎ যে কথাটা আমরা শুরুতে বলছি যে যত টেনে ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে পায়, এটা কিন্তু একটা নির্দিষ্ট বল পর্যন্ত। তার থেকে বেশি বল প্রয়োগ করলে একসময় তার যে অবস্থা, সে অবস্থার বিকৃতি ঘটে, অর্থাৎ রাবারটা বিভিন্ন অংশে কেটে যায় বা তার অবস্থার পরিবর্তন হয়, এবং তার থেকেও যদি বেশি বল প্রয়োগ করি তাহলে একসময় কী হয়, গার্ডারটা ছিঁড়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন এই ব্যাপারগুলো এতটা বিশ্লেষণ করে বলার প্রয়োজন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এই চ্যাপ্টারের শুরুতে যেটা স্যার পড়াবেন মেকানিক্স বা বলবিজ্ঞান, সেক্ষেত্রে বিভিন্ন টান, দৈর্ঘ্য প্রসারণ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসে, কিন্তু সেই ব্যাপারগুলোকে আমরা উপেক্ষা করে যাই। কিন্তু এখানে সেই ব্যাপারটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই, কারণ যতটাই সূক্ষ্ম জায়গা হোক আমাদেরকে ধরতে হবে। সেই কারণে কিন্তু এই কথাগুলোর কথা উল্লেখ করা প্রয়োজন। তাহলে আমরা লক্ষ্য করছি কি, যে কোনো বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুটির বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। এই ছবিটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে, মনে করছি যে এ বি যেটা, এটা একটা রাবারের একটা কাটা অংশ, বা তোমরা অন্য কিছু ভাবতে পারো। তো যাই হোক, তাহলে এবার সেখানে কাল্পনিক দুটো বিন্দু ধরে নিচ্ছি, এ এবং বি। তাহলে এ এবং বি এই দুটো কাল্পনিক বিন্দু, এদের মধ্যে একটা ডি দূরত্ব আছে। এই ডি দূরত্বটা কখন? সেটা হচ্ছে বল প্রয়োগ করার আগে। এবার যেই বল প্রয়োগ করা হলো, অর্থাৎ দুদিক থেকে টানা হলো, এই যে এদিক থেকে একটা টান দিচ্ছি, এদিক থেকে একটা টান দিচ্ছি, অর্থাৎ রাবারটা আমি দুদিক থেকে ধরে টানছি, তাহলে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স ডি, সেই ডিটা কি হলো, অনেক বেড়ে গেল। এখন প্রশ্ন হলো যে তাহলে এবার যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, দেখবো যে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এবার যদি প্রশ্ন হয় যে এই যে বল প্রয়োগ করছি, এই বলটা আরো অনেক বেশি করে প্রয়োগ করি, একটু আগে আমি যেটা বুঝলাম, তাহলে কি আগের অবস্থায় ফিরে আসবে? ফিরে আসবে না। কি হবে, যে গার্ডারটার বিভিন্ন অংশ কেটে যাবে, অর্থাৎ গার্ডারটা বিকৃত হবে।
তাহলে এই যে এদের মধ্যে যে আপেক্ষিক সরণটা ঘটছে এ বি এর মধ্যে, সেই আপেক্ষিক সরণটা মানে যদি বেশি প্রয়োগ করি তাহলে বস্তুটা বিকৃত হবে এবং একটা সময় কি হবে, সেটা ছিঁড়ে যাবে। এখন তাহলে এই ব্যাপারটা বোঝা গেল যে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে আমরা বস্তুটাকে তার আকার বা আয়তনে পরিবর্তন করার চেষ্টা করি এবং বল যদি আমরা ছেড়ে দিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে কি যাবে না সেটা নির্ভর করছে ওই বস্তুটা কি বস্তু এবং আমরা কতটা বল প্রয়োগ করছি তার উপর। এখন এখান থেকে স্থিতিস্থাপকতা ব্যাপারটা কোথায় থেকে আসলো? এখনো কিন্তু আমরা স্থিতিস্থাপকতায় আসিনি, এবারে আসছি যে এই যে আমরা বল প্রয়োগ করছি, তো আমাদের বলের এগেনস্টে ভালো করে বোঝার আছে এই জায়গাটা, স্থিতিস্থাপকতা কোনটা? আমরা যে বল প্রয়োগ করছি, আমরা একটা গার্ডারকে টান দিচ্ছি, আমরা একটা দড়িকে টান দিচ্ছি, আমরা একটা ইস্পাতের রডকে বাঁকানোর চেষ্টা করছি, এই যে আমরা চেষ্টাটা করছি, চেষ্টাটা করতে গিয়ে আমাদের কি করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে। কার এগেনস্টে বল প্রয়োগ করতে হচ্ছে? ওকে বিকৃত করার এগেনস্টে বল প্রয়োগ করতে হচ্ছে এবং বল প্রয়োগ করলেই যে আমরা পারছি তা না। রাবার হয়তো হালকা বস্তু, কিন্তু যদি আমরা ইস্পাতের একটা লোহার রডকে বাঁকানোর চেষ্টা করি তাহলে আমি সহজে পারছি না। তাহলে কেন পারছি না? কারণ ও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে বাধা দেওয়ার প্রবণতা, ওই বস্তুটার বাধা দেওয়ার প্রবণতা, আমার বলের এগেনস্টে ওর বাধা দেওয়ার প্রবণতা, এই প্রবণতাটাকে আমরা কিন্তু স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক ধর্ম বলছি। তাহলে কি ব্যাপার দাঁড়ালো? যে আমার বলের এগেনস্টে ওর বাধা দেওয়ার প্রবণতা। সংজ্ঞাটা লক্ষ্য করলে বোঝা যাবে, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয় অর্থাৎ পরিবর্তন করার চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয়, আমি এখনই বললাম যে ও এই প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। বাধা দেওয়ার চেষ্টা করলো, বাহ্যিক বল অপসারিত হলো, পূর্বের আকার আয়তন ফিরে পাওয়ার চেষ্টা করলো, তাকে এই স্থিতিস্থাপকতা বলা হবে। তাহলে এখন কাদের কাদের এই স্থিতিস্থাপক ধর্ম আছে? যত বস্তু আছে, কঠিন, তরল, গ্যাসীয়, সকলেরই কিন্তু এই স্থিতিস্থাপক ধর্মটা আছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, যে জিনিসটা আমি একটু আগে বেশি বলে ফেলেছি, যে ওই যে একটা নির্দিষ্ট বল অতিক্রম করলে এই স্থিতিস্থাপক ধর্মটা আমাদেরকে মনে রাখতে হবে। স্থিতিস্থাপক ধর্মটা সেখানে প্রযোজ্য যে বলটুকুর মধ্যে বস্তুটার কোনো বিকৃতি ঘটছে না। বিকৃতি ঘটলে সেটা কিন্তু আলাদা কথা, সেটা আমরা পড়ব, পরবর্তীতে আসবো। তাহলে স্থিতিস্থাপক ধর্ম সেটুকুই প্রযোজ্য, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরেই পাবে। এই যে বলের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু স্থিতিস্থাপক ধর্ম কথাটা খাটছে। তার থেকে বেশি হয়ে গেলে, বিকৃত হয়ে গেল কি ছেড়ে গেল, এখানে কিন্তু স্থিতিস্থাপক ধর্মটা একটু আলাদা, বা সেই প্রযোজ্য হবে কি হবে না সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এটা কিন্তু সেই রেঞ্জের মধ্যে, যে রেঞ্জের মধ্যে আমাদের ছেড়ে দিলে পূর্বের অবস্থা ফিরে পাবে এমন ক্ষমতা আছে, সেই রেঞ্জের মধ্যে কিন্তু এটা প্রযোজ্য। এবারে আমরা আসছি রবার এবং ইস্পাতের স্থিতিস্থাপকতা। এটাতে একটা দুটো কথা বললেই চলবে। রবার আর ইস্পাতই নিচ্ছি কেন, অন্য বস্তু কেন নিচ্ছি না? এটার কোনো, এই প্রশ্নটার কোনো মানে হয় না। কারণ হচ্ছে রবার হচ্ছে একটা নমনীয় বস্তু এবং ইস্পাত হচ্ছে একটা অত্যন্ত দৃঢ় বস্তু। এই রেঞ্জের মধ্যে মোটামুটি বাকি বস্তুগুলোও পড়ে, তাই আমরা এই ব্যাপারটা নিচ্ছি। তো কার স্থিতিস্থাপকতা বেশি এবং কার কম, রবার, ইস্পাত হোক বা অন্য বস্তু হোক, যা খুশি হোক, তো এটা বুঝতে গেলে শুধু একটা ছোট জিনিস মনে রাখতেই চলবে। সেটা হচ্ছে যে দুটো বস্তু বা তুলনীয় দুটো বস্তু, এখানে রবার ও ইস্পাত, যাদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে
যেটির উপরে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেমন এখানে যে একটা ইস্পাতের তার এবং একটা রবারের দড়ি বা তারের মধ্যে এই দুটো যদি আমরা পরিবর্তন ঘটাতে চাই বা বিকৃতি ঘটাতে চাই, তাহলে ইস্পাতে কিন্তু রবারের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাই রবার অপেক্ষা কিন্তু ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এবার স্থিতিস্থাপকতা নিয়ে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব, কয়েকটি ধর্ম। দেখো, কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়। অর্থাৎ খাঁটি ইস্পাত বা খাঁটি লোহা না নিয়ে তার মধ্যে যদি অন্য পদার্থ মিক্স করে দিই, সংকর তৈরি করি, তাহলে সেক্ষেত্রে তার স্থিতিস্থাপক ধর্মে পরিবর্তন হয়। সেটা বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে, পরিবর্তন হয়, এটাই আমরা জানছি। দ্বিতীয় হচ্ছে কি, যে কোনো বস্তুকে যদি আমরা বারবার বিকৃত করি তাহলে কিন্তু বস্তুটার স্থিতিস্থাপকতা কমে যায়। মানে একটা তারকে যদি আমরা বারবার একটা বিন্দুতে বাঁকাচ্ছি, তাহলে আস্তে আস্তে কী হবে, ওই বিন্দুতে তার কেটে যাবে, তারপর কেটে যাওয়ার আগে অবধি স্থিতিস্থাপকতা কমতে থাকছে। তৃতীয়ত, যদি একটা নির্দিষ্ট উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় গরম করে তারপরে আস্তে আস্তে ঠান্ডা করি, তাহলে কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মটা কমে। এবং 4 নম্বর হচ্ছে, উষ্ণতার পরিবর্তন ঘটলেও কিন্তু স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। সূত্রটা কিভাবে হয়? সাধারণত যদি উষ্ণতা বাড়ে তাহলে স্থিতিস্থাপকতা কমে এবং উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বাড়ে। এর একটা উদাহরণ ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে ইনভার, এবং এটাই পরীক্ষাতে বারবার আসে, যেটা এর স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয় না, খুবই নগণ্য আর কি, সেইটা ব্যবহার করা হয়। সেই কারণে বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার অ্যালার্ম এই সমস্ত জায়গাতে এই ধাতুটা বা উষ্ণতা, যেখানে টেম্পারেচার কন্ট্রোল করার যে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, সেখানে কিন্তু এই ইনভার ধাতুটাকে ব্যবহার করা হয়। পরের স্লাইডে আসি। এবার কতগুলো প্রয়োজনীয় সংজ্ঞা আমরা স্থিতিস্থাপকতা সংক্রান্ত জেনে নেব। প্রথমত হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যদি এমন কোনো বস্তু হয়, সংজ্ঞাটা তোমরা নিজের মতন করে দেখে নেবে, বই দেওয়াই আছে। যদি এমন কোনো বস্তু হয় যাকে যত খুশি বল প্রয়োগ করেও তার কোনো বিকৃতি ঘটানো যায় না, অর্থাৎ তাকে বাঁকা করা যায় না বা কিছু করা যায় না, তাহলে সেই বস্তুটাকে বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তবে বাস্তবে এমন কোনো বস্তু নেই যে কোনোভাবেই তাকে বিকৃত করা যাবে না, এমন কোনো বস্তু সাধারণত নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে হীরে কাজকে ধরা যেতে পারে, আসলে হয় না আর কি। এমন কোনো বস্তু নেই যে তাকে আমরা কোনোভাবে হাত দিয়ে হোক বা কোনো মেশিনের সাহায্যে হোক বিকৃত করতে পারবো না, এমনটা সম্ভব নয়। তাই পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে প্রায় অমিল। এরপরে আসছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এবং স্থিতিস্থাপক সীমা। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হবার পর যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে স্থিতিস্থাপক বস্তু বলা হয়। তাহলে স্থিতিস্থাপক বস্তু কি? শুরুতে আমি বলছিলাম যে বাহ্যিক বল দিয়ে সেটা একটা গার্ডারকে টানলাম, ছেড়ে দিলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে এলো, তাহলে বস্তুটা কি? স্থিতিস্থাপক বস্তু। আর স্থিতিস্থাপক সীমা কি আগে দেখে নিই, তারপর বোঝানোর চেষ্টা করছি। যে একটা নির্দিষ্ট সীমা বা একটা বলের নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমরা বস্তুটাকে টানলাম, ছেড়ে দিলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে গেল, এইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ ব্যাপারটা এরকমই যে বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুটাকে যতই টানি, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এই যে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, এই যারা যারা যাচ্ছে তারা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কারা কারা যাচ্ছে? তো স্থিতিস্থাপক সীমা পর্যন্ত যদি তাদের বল প্রয়োগ করা হয়, মানে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা আলাদা, তো স্থিতিস্থাপক সীমা পর্যন্ত যদি প্রয়োগ করা হয় তাহলে প্রত্যেকে যাচ্ছে। তাহলে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত প্রত্যেকটা বস্তুই হচ্ছে কি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবার হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। যদি বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বস্তুটা বিকৃত অবস্থাতেই থেকে যায়, তাহলে সেটাকে আমরা বলছি
পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। সাধারণত বাস্তবে কোনো বস্তু যেমন পূর্ণ দৃঢ় বস্তু নয়, তেমনি পূর্ণ প্লাস্টিক বস্তু নয়। তবে অনেক ক্ষেত্রে একটা কাদামাটির তাল বা বল এটাকে বলা যেতে পারে, কারণ পড়লে ওটা আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। যাই হোক, এবারে হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত হওয়ার পর ওই বল অপসারণ করলে যদি পূর্বের আকার আয়তন আংশিকভাবে ফিরে পায়, সেই বস্তুটাকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা হয়। আসলে কি, প্রকৃতপক্ষে আমাদের বাস্তবে যত বস্তু আছে সকলেই কিন্তু আংশিক স্থিতিস্থাপক বলে ধরে নেওয়া যায়। এবার আসছি আমরা বিকৃতি। বিকৃতি কি? ওই যে বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটার বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটলো। কোনো ক্ষেত্রে যদি চাপ দিই তাহলে যে বিভিন্ন বিন্দুগুলো কাছাকাছি আসলো, টান দিলে বিভিন্ন বস্তুগুলা পরস্পর থেকে দূরে সরে গেল, তাহলে তাদের বস্তুগুলার যে বিভিন্ন বিন্দুর মধ্যে কি হলো, আপেক্ষিক সরণ ঘটলো। এখন বস্তুটির এক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা বিকৃতি বলি। বিকৃতি অর্থাৎ বিকৃত হয়ে যাওয়া। এবার বিকৃতি কত প্রকারের হয়? সাধারণত 3 প্রকারের হয়: দৈর্ঘ্যগত বিকৃতি, আয়তনগত বিকৃতি এবং আকৃতিগত বিকৃতি। তাহলে বিকৃতি বলতে সেটাই বোঝাবো যে প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির সাপেক্ষে এই রাশিগুলির যে আনুপাতিক পরিবর্তন হয় সেটাই কিন্তু বিকৃতির পরিমাপ। এবং এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো আকার বা আয়তন নেই। এরপর আসছি পীড়ন। পীড়ন কি? তাহলে আমরা আগেই বলেছি যে বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুটি সেই বলের প্রয়োগে বস্তুর যে বিকৃত হওয়ার প্রবণতা বা তৈরি হয়, সেই বাহ্যিক বলটাকে সে প্রতিরোধ করার চেষ্টা করে। তো প্রতিরোধ করতে গেলে কি করতে হবে? বলের এগেনস্টে বল দিয়েই প্রতিরোধ করতে হবে। তাহলে তার মধ্যে একটা বল উদ্ভূত হয়। এখন এই প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা উদ্ভূত হয় সেটাকেই আমরা কিন্তু পীড়ন বলি। তাই পীড়নের সংজ্ঞায় বলা যেতে পারে যে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা প্রতি একক তলে, প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলটাকে পীড়ন বলা হয়। পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন পীড়নের একক কি? তো আমরা জানি কি, বলের একক যদি সিজিএসে আসি, বলের একক ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএসে হবে ডাইন পার সেমি স্কোয়ার, এবং এসআইতে হবে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে তোমরা সবাই জানো, নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আবার পাস্কাল বলে চিহ্নিত করি। এদের মধ্যে সম্পর্ক আছে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা খুব সহজেই করা যায়, বাড়িতে করে দেখতে পারো। আর আছে পীড়নের মাত্রা। তো পীড়নের মাত্রা, তাহলে পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা আমরা সবাই জানি, পড়ে এসেছি, ক্লাস 9-এ ছিল, mL/-2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L স্কোয়ার। তাহলে ব্যাপারটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় mL−T⁻² বা mL⁻⁻1T⁻²। তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে পীড়নের যেটা মাত্রা এবং আমরা আগে যে চাপের মাত্রা পড়ে এসেছি, এই দুটো মাত্রা কিন্তু একই। চাপ মানেও বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানেও বল বাই ক্ষেত্রফল। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা অভিলম্ব পীড়ন এবং স্পর্শকীয় পীড়ন থেকে পড়ানো শুরু করব। সকলকে ধন্যবাদ। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো। কোনো কোশ্চেন থাকলে ভিডিওটা দেখার পরে জিজ্ঞাসা করো। ধন্যবাদ।